টুনি, আজ যে আমার হাত দিয়ে খেতে একদম ইচ্ছে করছে না। তুমি আমাকে একটু খাইয়ে দাও তো। বুঝতে পেরেছি, সবই তোমার খাইয়ে নেওয়ার ধান্দা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। টোনা আর টুনি এভাবে খুনসুটির মধ্যে দিয়ে দিন কাটাতে থাকে। টোনা, আজ আমার মাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। তুমি আমাকে দুদিনের জন্য বাপের বাড়িতে যেতে দেবে গো? আচ্ছা ঠিক আছে টুনি, তোমার যখন মন খারাপ করছে তাহলে যাও না, একটু গিয়ে ঘুরে এসো। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার লক্ষ্মী স্বামী, শোনো, তুমি ঠিকঠাক মতো খাবার খেয়ে নিও। আমি কালকেই ফিরে আসবো, কেমন? এরপর টুনি টোনাকে রেখে তার বাপের বাড়ির পথে যেতে থাকে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 15+15 কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। পথে টুনির সাথে এক ভৈরবী মায়ের দেখা হয়ে যায়। ভৈরবী মা টুনিকে দেখে বলতে থাকে, পারবি, একমাত্র তুই পারবি, তোর দ্বারাই সিদ্ধি সম্ভব। আমি ঠিকই চিনতে পেরেছি তোকে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ভৈরবী মাতা? এসব আপনি কি বলছেন? আমার দ্বারা আবার কি সিদ্ধি হবে? কালী শক্তি, তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তুই কালো শক্তি সিদ্ধি করতে পারবি। আর তুই যদি একবার কালো শক্তি সিদ্ধি করতে পারিস তাহলে আকাশ বাতাস সবাই তোর কথা মতো চলবে। তোর উপর কথা বলার মতো তুই আর তখন কাউকে খুঁজে পাবি না। তুই কি বুঝতে পেরেছিস? আপনি সত্যি বলছেন ভৈরবী মা? আমি কালো জাদু সিদ্ধি করতে পারবো? আমার না খুব ইচ্ছে কালো জাদু আয়ত্ত করার। তুই রোজ সন্ধ্যায় আমার কাছে আসবি আর আমি তোকে একটা করে উপায় বলে দেব। তুই যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিস তাহলে তোকে কেউ এই শক্তি থেকে বিরত রাখতে পারবে না। ঠিক আছে মাতা, ঠিক আছে, আমি আপনার কথা মতোই চলবো। এই বলে ভৈরবী মাতা চলে যায়। এদিকে টুনি তার বাপের বাড়িতে না গিয়ে টোনার কাছে চলে আসে। এগিয়ে কি টুনি, তুমি তো তোমার বাপের বাড়িতে যাচ্ছিলে, তাহলে আবার বাড়িতে ফিরে এলে যে? আসলে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো তাই আমি মায়ের কাছে না গিয়ে তোমার কাছে ফিরে এলাম টোনা। তাহলে চলো, তোমাকে নিয়ে আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাই। না না টোনা, আজ ডাক্তারের কাছে যেতে হবে না, আমি কালকেই ভৈরবী মায়ের কাছে যাব। ভৈরবী মায়ের ঝাড়ফুঁক পেলেই আমি একদম সুস্থ হয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই হবে। এদিকে রাত হয়ে আসে। টোনা আর টুনি ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে আবার সকালও হয়ে আসে। এরপর কোনো রকমে সারাটা দিন কেটে যায়। তারপর সন্ধ্যা নেমে আসে আর টুনি টোনার অগোচরে ভৈরবী মায়ের কাছে যায়। আমি জানতাম তুই আসবি, আয় আমার সামনে আয়। তুই রোজ একটা করে পাখির মাথা কেটে নিয়ে আসবি, তারপর সেগুলো দিয়ে আমি তোকে কালো জাদুর উপায় বলে দেব। যা যা এবার। যথা আজ্ঞা মাতা। টুনি ভৈরবী মাতার কথা মতো একটা তলোয়ার নিয়ে রাতের আধারে একটা পাখির মাথা কেটে ভৈরবীকে দিয়ে দেয়। এবার তুই বাড়ি ফিরে যা, প্রয়োজন হলে আমি তোকে আবার ডাকবো। ঠিক আছে মাতা, ঠিক আছে। এরপর টুনি বাড়িতে ফিরে যায় আর সে একটা পাখির মাথা কাটার কারণে অনেক ভীত হয়ে যায়। এই কি টুনি, তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো আজ ভৈরবী মাতার কাছে যাওয়ার কথা ছিল। আমি গিয়েছিলাম, এখন আমাকে একটু একা থাকতে দাও তো, আমার শরীরটা আজ একদম ভালো লাগছে না। টুনি, আমি তোমার সবকিছুই লক্ষ্য করছি, তুমি যা করছো সবই কিন্তু ভুল করছো। তুমি ওই পথ থেকে ফিরে এসো টুনি, আর আমার সাথে সুখে সংসার করতে থাকো। টোনা, তুমি আমার পথে একদম বাধা হয়ে দাঁড়াবে না, আমার যে কালো শক্তি সিদ্ধি করতেই হবে। না না টুনি, আমি বেঁচে থাকতে তুমি এই কাজ একদম করতে পারবে না। তুমি আমাকে একদম আটকাবে না টোনা। টোনা টুনি, তুমি যদি আবার ওই কাজে যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। টুনি টোনার কোনো কথা না শুনে ভৈরবী মায়ের কাছে যায় আর টোনা টুনির এমন আচরণে অনেক কষ্ট পায়। আর হঠাৎই মনে আঘাত পাওয়ার কারণে টোনা হার্ট অ্যাটাক করে। আর ঘরে কেউ না থাকার কারণে টোনা মাটিতে পড়ে সাথে সাথেই মারা যায়। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। ততক্ষণে টুনিও বাড়িতে ফিরে আসে আর এসেই স্বামীর মৃতদেহ দেখতে পায়। টোনা, ও টোনা, তুমি কথা বলো টোনা। এভাবে তুমি তোমার জীবন দিয়ে দিবে তা আমি কখনো ভাবিনি। টোনা, তুমি আমার কাছে ফিরে এসো টোনা, আমি আর কখনো ভৈরবী মাতার কাছে যাব না। টোনা, ও টোনা, তুমি ফিরে এসো টোনা। এভাবেই টুনি চিৎকার করে কাঁদতে থাকে। টুনির কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী সবাই দৌড়ে টুনিদের বাড়িতে চলে আসে। সবাই টুনিকে কোনো রকমে সামলিয়ে টোনার লাশ নিয়ে গিয়ে বাড়ির পাশে কবর দিয়ে দেয়। ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমি আমার স্বামীর কাছে যাব। টোনা, ও টোনা, তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারো না। ছাড়ো তোমরা, ছাড়ো আমাকে। টুনি খুব চিৎকার করতে থাকে আর এভাবেই কাঁদতে থাকে। সবাই টুনির এমন করুণ অবস্থা দেখে টুনিকে ছেড়ে দেয়। এরপর টুনি তার স্বামীর কবরের কাছে গিয়ে কাঁদতে থাকে।
এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর ভৈরবী মাতা টুনিকে খুঁজতে খুঁজতে টোনার কবরের কাছে চলে আসে। টুনি, তুই আমার কাজ না করে এখানে বসে আছিস কেন? ভৈরবী মাতা, আমার স্বামী আমার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। আমি আর আপনার কাজ করব না ভৈরবী মাতা। তুই যদি আমার কাজ না করিস তাহলে তো আমার শক্তি পরিপূর্ণ হবে না রে টুনি, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। কি সব বলছেন আপনি? আপনার শক্তি মানে? হ্যাঁ, আমি তোকে এতদিন শুধু ব্যবহার করেছি আমার কালো শক্তি অর্জনের জন্য। শুধুমাত্র আর একটা মাথার প্রয়োজন, তাহলে আমি আমার শক্তি পরিপূর্ণ করতে পারবো। আর সেই একটা মাথা তুই আমাকে জোগাড় করে দিবি। ঠকবাজ, বিশ্বাসঘাতক, প্রতারক, আমি তোকে কিছুতেই তোর ইচ্ছে পূরণ করতে দেব না। তুই চলে যা আমার সামনে থেকে, নয়তো আমি তোর কথা সবাইকে বলে দেব। কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তাহলে এবার আমি তোর স্বামীর কবর থেকে তোর স্বামীর মাথায় কেটে নেব। আমি বেঁচে থাকতে তুই আমার স্বামীর কবরের কিছু করতে পারবি না, শয়তান কোথাকার। এবার তুই নিজেই মর। এরপর টুনি তার স্বামীর কবরকে বাঁচানোর জন্য ভৈরবী মাতার সাথে লড়াই করে। বেশ কিছুক্ষণ লড়াই করার পর টুনি কোনো মতে তার স্বামীর কবরকে বাঁচাতে পারে, কিন্তু সেটা তার নিজের প্রাণের বিনিময়ে। ভৈরবী মাতা টুনিকে মেরে তার মাথাটাই কেটে নিয়ে চলে যায়, আর টুনির নিথর দেহটা তার স্বামীর কবরের উপরেই পড়ে থাকে। এভাবে টোনা আর টুনির জীবনের পরিসমাপ্তি ঘটে। টুনি মরিচের ঝুড়ি নিয়ে উঠতে থাকে, আর যেতে যেতে পথে কালো কাকের সঙ্গে টুনির দেখা হয়ে যায়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা? চোখে কি দেখতে পাও না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত নামক দেখাচ্ছ কেন? তুমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝালকন্যা হয়ে গেছো। আমার সাথে একদিন প্রেম করে দেখোই না, আমি ঝালকন্যা থেকে তোমাকে মিষ্টি কন্যা বানিয়ে দেবো। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো সুন্দরী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। চলো না গো টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান, বেয়াদব মাতাল কোথাকার। তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আবার পছন্দ তুই? কি বললি তুই? আমি মাতাল? তোর এত বড় সাহস! নয়তো কি সারাদিন এই তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে? মাতাল কোথাকার, সর সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তবে এবার দেখ মাতলামিটা আমার। এই বলে কালু টুনির হাত ধরে টানতে থাকে, আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুকে একটা থাপ্পড় দেয়, আর সেখান থেকে চলে যায়। আর কালু তখন গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, আমাকে তুই মারলি, এবার আমিও দেখবো কাল থেকে তুই বাজারে কি বিক্রি করিস। খালি রাতটা হতে দে। এরপর কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর যেই না রাত হয়ে যায়, আর তখনই কালু কাক চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায়, আর একটা বস্তাতে করে জমির সব মরিচ নিয়ে যায়, আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়। এরপর সকালে মিনু আর টুনটুনি তাদের জমি বাড়িতে গিয়ে একেবারেই হতাশ হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল? মা, আমাদের জমির মরিচ গাছগুলো কি এভাবে উপড়ে ফেলে দিয়েছে, আর মরিচ গাছগুলোতে তো কোনো মরিচও নেই। হায় ঈশ্বর, তুমি এটা কি করলে? এই মরিচের গাছগুলো যে আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল, আর সেটাই তুমি কেড়ে নিলে ঈশ্বর। বৌমা, এখন তাহলে আমরা কি খাবো, আর কিভাবে বা আমাদের সংসার চালাবো? বৌমা, জানি না মা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। তবে মা, আপনি চিন্তা করবেন না, আগে যেভাবে আমি সংসারের হাল ধরেছিলাম এখন সেভাবেই আমি আমার সংসারের হাল ধরবো মা। এখন বাড়ি চলুন মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছে তো, বলুন। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনির পরিবারে করুণ দুর্দশা নেমে আসে, ওদের খাবার মতো কিচ্ছু থাকে না। এদিকে টুকি খাবারের জন্য অনেক কান্না করতে থাকে।
তখন টুনি বাধ্য হয়ে খাবারের খোঁজে বাইরে চলে আসে। টুনি বনের কোনো পাখির বাসাতেই কাজ পায় না। তখন টুনি বাজারের দিকে যেতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারে একটি হোটেলে কাজ পায়। এরপর টুনি সেখানে সারাদিন কাজ করে, আর বিকালে কাজ শেষে টুনি কিছু খাবার পায়। আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎই বৃদ্ধ রাজু টোনা চলে আসে, আর রাজু টোনা বলে, মারে, তোর হাতে বুঝি খাবার? মারে, আমাকে কিছু খাবার দে না রে মা। বাড়িতে আমার অসুস্থ স্ত্রী রয়েছে, তার জন্য আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না রে মা। দয়া করে তুই একটু খাবার দে রে মা। না খেতে পেলে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে রে মা। বৃদ্ধ রাজু টোনার কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। তখন টুনি নিজের খাবারের থেকে অর্ধেক খাবার বৃদ্ধা রাজুকে দিয়ে দেয়, আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো। ঈশ্বর তোর মঙ্গল করুক। তবে মা, তুই আমাকে খাবার দিয়ে উপকার করলি। তবে নে কিছু বীজ। এইগুলো কিসের বীজ আমি তা জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল। তুই এগুলো নিয়ে যা রে মা। যদি তোর কোনো উপকারে আসে তাহলে আমি শান্তি পাবো রে মা। তবে ঠিক আছে মেশো, তবে তুমি সাবধানে বাড়িতে যেও, ঠিক আছে? তবে আমি আসি। এরপর টুনি বৃদ্ধ দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর বাকি খাবারগুলো তিনজনই মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আহ বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার পেলাম, বড্ড তৃপ্তি হলো মা। তুমি ঠিক বলেছো ঠাকুমা, পেট পুরে খেয়েছি। তবে মা, তুমি যে বললে ওই বৃদ্ধ দাদুটা নাকি তোমাকে বীজ দিয়েছে, চলো চলো আমরা সেগুলো বীজ জমিতে রোপণ করে দিয়ে আসি। বীজ থেকে চারা বের না হলে আমরা কিভাবে বুঝবো ওগুলো কিসের চারা হয়েছে? হ্যাঁ রে মা, চল তবে। এরপর মিনু টুকি টুনি মিলে জমিতে যায়, আর তারা তিনজন মিলে ভালো করে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়, আর তারপর তিনজন তারা বাড়িতে ফিরে আসে। এরপর সকালবেলা আবার তারা জমিতে যায়, আর গিয়ে দেখে, এ কি বৌমা, গতকালই তো বীজগুলা বুনলাম, আর এক রাত যেতে না যেতেই দেখছি বীজগুলো থেকে কি সুন্দর চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচের চারাগুলোতে জল দাও। এরপর মিনু আর টুকি মিলে বালতিতে করে জল নিয়ে আসে, আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এভাবেই দিনরাত তারা চারাগুলোর যত্ন করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর মিনু টুকি টুনি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে, কিন্তু জমিতে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। কি বৌমা, এ আমি কি দেখছি? মরিচের গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি বৌমা? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে কিভাবে স্বপ্ন দেখবে গো? তুমি সত্যি দেখছো মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে? আমি তো ওটাই দেখছি, আমার দেখে তো ভারী মজা লাগছে। উফ, কি সুন্দর! কি সুন্দর দেখতে! হ্যাঁ মা, তাই মনে হয়। ওই বীজগুলো মনে হয় কোনো জাদু ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেশো বলছিল ওই বীজগুলো নাকি কোনো তান্ত্রিক দিয়েছিল। হয়তো এসব কোনো তান্ত্রিকেরই কাজ মা। তবে যাই হোক মা, ওই বৃদ্ধের জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। দিদি, যা তো একটা ঝুড়ি নিয়ে আয়।
এরপর টুকি দৌড়ে একটা ঝুড়ি নিয়ে আসে আর টুনি যেই না মরিচ গাছ থেকে একটা ফুলকপি নিয়ে এসে ঝুড়িতে রাখে অমনি ঝুড়িতে আরো 3টি ফুলকপি এসে যায়। এ দেখে টুনি বলে, ও মা, এ কি, আমি তো একটা ফুলকপি রাখলাম আর সাথে সাথে 4টা ফুলকপি হয়ে গেল। মা, এ তো দেখি গো জাদুর খেলা গো, জাদুর খেলা। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না গো বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই অনেক খুশি ছিল। তারপর থেকে টুনি গোলাপি ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করত। আর টুনির এমন গোলাপি ফুলকপি দেখে বাজারের সবাই ভিড় জমাতো। আর এক নিমিষে টুনির সব ফুলকপি বিক্রি হয়ে যেত আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা 3জনই অনেক সুখে দিন কাটাতে থাকে। কান অব্দি পৌঁছায় না। নিষ্ঠুর মোড়ল টোনার কাছ থেকে জোর করে তার সব জমিগুলো কেড়ে নেয়। এরপর টোনা কান্না থামিয়ে উড়ে না গিয়ে ক্লান্ত মনে হাঁটতে থাকে। আরে আরে, ওই শিয়ালটা তো দেখছি সাপটাকে মেরে ফেলবে। না না, এভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। সবই তো বুঝলাম, কিন্তু ওই শিয়াল তোমাকে কেন তাড়া করেছে? আসলে আমি হলাম সর্পরাজ্যের রাজা। এক শয়তান সাপুরিয়া তার তন্ত্রমন্ত্রের সাহায্যে আমার পুরো রাজ্য তার দখলে নিয়ে নিয়েছে, আর আমি কোনো রকমে আমার নাগমণিটা নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু তবুও সাপুরিয়া তার মায়া শিয়ালকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। তুমি যদি তোমার পা দিয়ে আমাকে সময় মতো তুলে না নিতে, তাহলে যে আজ আমার কি হতো? আচ্ছা, আমি তো তোমার কাছে কোনো নাগমণি দেখতে পাচ্ছি না। তুমি আমার মাথায় একটু ভালো করে তাকাও। ওরে বাবারে, আমার তো পুরো চোখ একদম ঝলসে যাচ্ছে। দয়া করে তুমি তোমার নাগমণির আলোটা নেভাও। এবার তোমার বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছে। এবার তুমি তোমার রাস্তা মাপো তো। যাও, এবার আমাকে আমার বাড়িতে ফিরে যেতে হবে। আমি তো এখন কোথাও যেতে পারবো না, যখন তখন আমি যে বিপদে পড়ে যাব। তুমি তো আমাকে বাঁচালে, বলো দয়া করে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোমাকে আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো বলো তো? আমার তো ছোট্ট একটা ঘর, আমি আমার ঘরে বউ আর ছানাকে নিয়ে থাকি। তার উপর আমার ছানাটা কয়েকদিন থেকে বেশ অসুস্থ। আমি যে ওর চিকিৎসা করাবো সেই টাকাও অব্দি আমার কাছে নেই। এর মধ্যে আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে কোথায় রাখবো বলো তো? আমি যদি বলি আমাকে তোমার সঙ্গে নিয়ে গেলে তোমার এই সব সমস্যার সমাধান হবে আর তোমার ঘরে শুধু সুখ আর সুখ বিরাজ করবে। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। যেতে যখন চাইছো তাহলে চলো। টোনা আর সর্পরাজা যখন পথ দিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে বিজলি নামের একটা গাভী চলে আসে। আরে আরে বিজলি, তুই এভাবে কাঁদছিস কেন? আর বলো না বন্ধু, পুরো জঙ্গল একদম জলশূন্য অবস্থায় পড়ে গেছে। আমি যে এক ফোঁটা জল খেয়ে আমার গলাটা একটু ভিজাবো, তার কোনো উপায় পাচ্ছি না। টোনা বন্ধু, তুমি আমাদেরকে দয়া করে সাহায্য করো। আমরা সবাই জানি তুমি ছাড়া অন্য কেউ আর আমাদের সাহায্য করতে পারবে না। দয়া করো বন্ধু, তুমি আমাদেরকে একটু সাহায্য করো। কিন্তু আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি বলছি, তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? তুমি আমাদের সবার জন্য একটা নলকূপের ব্যবস্থা করে দাও, আর তারপর আমরা সেই নলকূপের জল খেয়ে বেঁচে থাকবো। এখন একটা নলকূপ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা আর কোনো সরঞ্জামও নেই। আমি চাইতে তোমাদের আবার কিসের এত চিন্তা? আমি এক্ষুনি তোমাদের সব সমস্যা দূর করে দিচ্ছি। এরপর সাপ তার নাগমণির সাহায্যে সুন্দর একটা নলকূপ প্রকট করে। এই নাও তোমাদের নলকূপ। এখন থেকে তোমরা যত ইচ্ছে এই নলকূপ থেকে ততই জল নিতে পারবে। তোমাদের আর জলের কোনো সমস্যা থাকবে না। তাছাড়া এই নলকূপের জল যে আর কোনোদিনও ফুরাবে না। এই নলকূপের একটা বিশেষত্ব আছে, সেটা কি তোমরা জানো? কি সেই বিশেষত্ব নাগরাজ? বলুন বলুন আমাদের। এই নলকূপের জল যে সৎ মনে পান করবে, তার জীবনের সকল দুঃখ কষ্ট আর সমস্যার সমাধান হয়ে যাবে, আর অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে উঠবে। তাহলে তো আর কোনো পশু পাখি অকালে অসুস্থ হয়ে মারা যাবে না। খুব ভালো হয়েছে। ইয়ে, কে মজা কে মজা, আমাদের আর কোনো অসুবিধে রইলো না। ওরা সবাই অনেক খুশি মনে সেই নলকূপের জল পান করতে থাকে। আর তারপর আস্তে আস্তে বনের সব পশু পাখিরা সেইখানে চলে আসে, আর তারাও নলকূপের পানি পান করতে থাকে। তুমি তো অনেক ভালো নাগরাজ, সবার জন্য তুমি কত সুন্দর একটা নলকূপ তৈরি করে দিলে। আমার থেকে তো তুমি অনেক ভালো, কারণ তুমি আমার থেকে ওদেরকে বেশি সাহায্য করো আর সব সময় তুমি সবার বন্ধু হয়ে থাকো। সবই তো ঠিকঠাক, কিন্তু বাড়ি ফিরে আমি যদি দেখতাম আমার ছানাটা একদম সুস্থ হয়ে গেছে আর আমার সব অভাবও দূর হয়ে গেছে, তাহলে কতই না ভালো হতো, বলো? হা হা হা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো আমরা আগে তোমার বাড়িতে ফিরে যাই। এরপর টোনা সর্পরাজাকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে তো টোনা পুরো অবাক হয়ে যায়। টুনি তো টোনাকে দেখে খিলখিল করে হেসে দেয়। টোনা, ও টোনা,
তুমি আজকে বাড়িতে আসতে এত দেরি করলে কেন বলো তো? কি হয়েছে কুটুনি, কি হয়েছে বলো আমাকে। আমাদের সন্তান কি আরো বেশি করে অসুস্থ হয়েছে? না গো না, আমাদের সন্তান যে পুরো সুস্থ হয়ে গিয়েছে, সেটা কি তুমি জানো? এটা তো আমার জন্য অনেক খুশির খবর কুটুনি। তো না, এই নে তোর দলিল। আমাকে আর কোনো টাকা দিতে হবে না, তোর কাছে যা টাকা আছে তা দিয়েই তুই তোর সংসার ভালো মতো চালা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়, আর টোনা তো আনন্দে চোখের জল ফেলতে থাকে। সর্পরাজ, তুমি তো একদম ঠিক কথা বলেছিলে যে তুমি আমার ঘরে এলে আমার পুরো ঘর খুশির আলোয় ভরে উঠবে। সত্যি তাই হয়েছে দেখো। দয়া করে তুমি এখন আর কেঁদো না বন্ধু, এখন তো তোমার সুখের দিন। আচ্ছা টোনা, তুমি আবার এই সর্পরাজকে কোথায় পেলে গো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে টুনিও অনেক খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। পুরো জঙ্গলের সব পশু পাখিরা সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই একদিন সেই সাপরিয়া দিন বাজাতে বাজাতে জঙ্গলে এসে হাজির হয়। আমি তো এই জঙ্গলে নাগরাজের গন্ধ পাচ্ছি, কিন্তু এই নাগরাজ কোথায় আছে তা আমি এখন খুঁজি কি করে? কিন্তু এখানে থাকলে তো বিনের শব্দে আমার কাছে চলে আসার কথা। না, আমি একবার আর একটু খুঁজে দেখি। এসব কথা বলতে বলতে সাপুরিয়া বিন বাজাতে বাজাতে টোনার বাড়ির সামনে চলে আসে। এই সাপুরিয়া, এই তুমি আমার বাড়িতে কেন বিন বাজাচ্ছো? হ্যাঁ, চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও। টুনি সাপুরিয়াকে অনেক বাধা দিতে থাকে, কিন্তু সাপুরিয়া টুনির কোনো কথাই শোনে না। সাপুরিয়া বিন বাজাতেই থাকে। এদিকে সর্পরাজ বিনের আওয়াজ শুনে আর থাকতে না পেরে বাহিরে বেরিয়ে আসে। এই তো সর্পরাজ, আর এই তো তার মাথায় মণি। এবার তো আমি এই মণি দিয়ে সব থেকে বড় সাপুরিয়া হয়ে যাবো। এই সাপুরিয়া, এই তোর কিনা এত বড় সাহস, তুই কিনা এই সর্পরাজের নাগমণি নিতে এসেছিস? হ্যাঁ, দাঁড়া, এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা। কোথায় রে আমার পশু পাখি বন্ধুরা, তাড়াতাড়ি করে চলে আয়। টোনার ডাক শুনে জঙ্গলের সব পশু পাখিরা সেখানে চলে আসে, আর তারা সবাই মিলে সাপুরিয়াকে মারতে মারতে মেরেই ফেলে। নাগরাজ, আপনার যে কোনো ভয় নেই, এবার আপনি নিশ্চিন্তে আপনার নাগরাজ্যে ফিরে যান। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। এরপর সর্পরাজ সবাইকে বিদায় জানিয়ে তার নাগরাজ্যে ফিরে যায়, আর এরপর থেকে বনের সব পশু পাখিরা আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।